ইনস্টিটিউট অফ রিয়েল হোমিওপ্যাথি আইআরএস এর পক্ষ থেকে আমি কাজী আজম আপনাদের শান্তি ও মঙ্গল কামনা করে আমাদের ইউটিউব চ্যানেলের প্রেজেন্টেশন ফিলোসফি পার্ট 4 শুরু করছি। আমাদের আজকের উপস্থাপনা ফিলোসফিক্যাল ভিউ অফ ম্যাট্রে মেডিকা। স্যার শ্যামল কুমার দাস উদ্ভাবিত গো ব্যাক প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম যদি ভালোভাবে বুঝতে হয়, প্রয়োগ করতে হয়, তাহলে প্রত্যেকটি ট্রু ডিজিজের ফিলোসফি সম্পর্কে জানা আপনাদের জন্য খুবই জরুরি। আমরা চেষ্টা করেছি এই পর্বে যথাসম্ভব সংক্ষিপ্ত পরিসরে হলেও আপনাদের জন্য উপযোগী করে বিষয়টি উপস্থাপন করবার জন্য। বিগিনার্সদের জন্য আমাদের সকল উপস্থাপনা, সেই কারণে বিগিনার্সদেরই আসলে মূলত এটি বেশি কাজে লাগবে। তবে যারা সিনিয়র আছেন, যারা এই বিষয়টি জানেন, বোঝেন, তাদের জানা বোঝাকে আবার শানিত করবে ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন, এবং আপনারা যদি প্রয়োজন মনে করেন, কোনো মতামত দেওয়ার যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনাদের সুচিন্তিত কমেন্টস আমাদেরকে করবেন। এছাড়াও যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। ইনশাল্লাহ নিয়মিত আপনারা নোটিফিকেশন পাবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। In Organon of Medicine, Aphorism 3, Sir Hahnemann says, if the physician clearly perceives what is to be cured in diseases, that is to say, in every individual case of disease, knowledge of disease indication, if he clearly perceives what is curative in medicine, that is to say, in each individual medicine, knowledge of medicinal powers, and if he know how to adapt according to clearly defined principles what is curative in medicines to what he has discovered to be undoubtedly morbid in the patient, so that the recovery must ensue to adapt it is well in respect to the suitability of the medicine most appropriate according to its mood of action to the case before him, choice of the remedy, the medicine indicated. স্যার হ্যানিম্যানের অর্গাননের তৃতীয় সূত্র ডাক্তার হরিমোহন চৌধুরী অনুবাদ করেছেন, রোগে অর্থাৎ প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে রোগ সম্বন্ধে জ্ঞান সংকেত কি আরোগ্য করিতে হইবে তাহা যদি চিকিৎসক পরিষ্কারভাবে বুঝিতে পারেন, ঔষধের আরোগ্যকারী শক্তি কি, ঔষধের শক্তি সম্বন্ধে জ্ঞান তাহা যদি উত্তম রূপে জানেন, স্পষ্টভাবে ব্যাখ্যাত মূলনীতি অনুসারে রোগীদের মধ্যে রোগ বলিয়া যাহা নিঃসন্দেহে জানা গিয়াছে তাহাদের উপযোগী করিয়া ঔষধের আরোগ্যকারী শক্তিকে কিভাবে প্রয়োগ করিতে হইবে তাহা যদি জ্ঞাত থাকেন, তবে নিশ্চয়ই আরোগ্যের সূত্রপাত হইবে। ঔষধের কার্যকারিতা অনুযায়ী রোগের সর্বাপেক্ষা উপযোগী ঔষধ প্রয়োগ করিতে হইবে। ঔষধ নির্বাচন, সূচিত ঔষধ। এখানে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। এক, চিকিৎসককে পরিষ্কারভাবে বুঝতে হবে কি আরোগ্য করতে হবে। দুই, চিকিৎসককে উত্তম রূপে জানতে হবে ওষুধের মধ্যে কি আরোগ্যকারী শক্তি রয়েছে। তিন, রোগ হিসেবে রোগীর মধ্যে মরবিড সম্বন্ধে নিঃসন্দেহে যা জানা গেছে তার উপযোগী আরোগ্যকারী ওষুধের শক্তিকে কিভাবে প্রয়োগ করতে হবে সে সম্পর্কিত যথাযথ জ্ঞানও চিকিৎসকের থাকতে হবে। অর্গাননের ৩১ নম্বর সূত্রের ১৬ নম্বর ফুটনোটে স্যার হ্যানিম্যান আরও বলেছেন, হোয়াট ইট ক্যান বি প্রুভ ডিজিজেস আর নট অ্যান্ড ক্যান নট বি দ্যাট দে আর নট মেকানিক্যাল ডিপেন্ডেন্ট অন এ material morbific substances, but that they are merely spiritual dynamic derangement of the life. রোগ বলিতে স্থূল পদার্থের যান্ত্রিক বা রাসায়নিক পরিবর্তন বুঝায় না, তাহা রোগ সৃষ্টিকারী কোনো পদার্থের উপর নির্ভরশীল নহে। তাহারা রোগ সমূহ, এটা অনুবাদক বলেছেন, জীবনী শক্তির কেবলমাত্র অশরীরী, দ্যাট মিনস স্পিরিচুয়াল লাইক, স্পিরিট লাইক, ধারণা প্রসূত, কনসেপচুয়াল, গতিময়, ডাইনামিক বিকৃতি ছাড়া কিছুই নহে। এটির অনুবাদ করেছেন ডাক্তার হরিমোহন চৌধুরী। অর্থাৎ দেহ মনের যান্ত্রিক বা রাসায়নিক পরিবর্তন রোগ নয়, প্রকৃত অর্থে জীবনী শক্তির ডাইনামিক বিকৃতি হচ্ছে প্রকৃত রোগ। সে কারণেই স্যার জেমস টাইলার কেইন বলেছেন,
অল মায়াজমস আর ট্রু ডিজিজেস, সকল মায়াজমই হচ্ছে আসল রোগ। এটি তিনি বলেছেন ইন কেন্টস ফিলোসফি কিনোট পেজ 13। In Kant philosophy page 20, this sickness, however, which is present, if allowed to go on uncured, will in 20 or 30 years result in tissue change. The organs will become affected, and then it will be said that the body is diseased, but the individual has been sick from the beginning. এই অসুস্থতা যা বর্তমানে উপস্থিত, যদিও নিরাময় না করে এই অবস্থায় যেতে দেওয়া হয়, তবে এর ফলস্বরূপ 20 বা 30 বছরের মধ্যে টিস্যু পরিবর্তন হবে, অঙ্গগুলি প্রভাবিত হবে এবং তারপরে বলা হবে শরীরটি রোগগ্রস্ত, কিন্তু ব্যক্তিটি শুরু থেকেই অসুস্থ ছিলেন। স্যার কেন্ট তার ফিলোসফির 23 পাতায় আরো বলেছেন, দ্যাট পেশেন্ট হ্যাজ দ্য সেম ডিজিজ হি হ্যাড হোয়েন হি ওয়াজ বর্ন। রোগী একই রোগে ভুগছেন যেটি তার জন্মের সময় ছিল। ঋষিগণের উপদেশ এবং জেনেটিক সায়েন্স থেকে স্যার শ্যামল কুমার দাস সিদ্ধান্ত দিয়েছেন, যখন মায়ের গর্ভে পিতামাতার মিলনে জাইগোট গঠিত হয়, তখনই বংশগতির মাধ্যমে এই জাইগোটে ট্রু ডিজিজগুলি প্রকট অথবা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এই চিন্তা থেকে স্যার শ্যামল কুমার দাস উদ্ভাবন করেছেন ফ্রুট ট্রি আর্ট সিন্ড্রোম তথা ফল গাছ মাটি তত্ত্ব। অর্থাৎ আজকে যে শিশুটি জন্ম নিল সে হচ্ছে ফ্রুট বা ফল, সে নিশ্চয়ই কোনো না কোনো পিতা মাতার মাধ্যমে পৃথিবীতে এসেছেন। সেই পিতামাতা হচ্ছেন ট্রি বা গাছ। একই বিবেচনায় সেই পিতামাতারও নিশ্চয়ই আলাদা আলাদা, অর্থাৎ প্যাটার্নাল সাইড এবং ম্যাটার্নাল সাইডে পিতামাতা ছিলেন। তাদেরকে বলা হয় গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার কিংবা গ্র্যান্ড গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ড গ্র্যান্ড মাদার। এরা হচ্ছেন আর্থ বা মাটি। ঋষিগণের উপদেশ এবং জেনেটিক সায়েন্স থেকে প্রমাণিত হয়, আজকে যে মানুষটি চিকিৎসার জন্য এসেছেন ফ্রুট বা ফল হিসেবে, তার মধ্যে তার বাবা মা এবং তাদের বাবা মায়ের তথা ট্রি বা গাছ এবং আর্থ বা মাটি থেকে বংশগতির ধারায় ট্রু ডিজিজগুলো প্রকট বা প্রচ্ছন্ন অবস্থার প্রাপ্তি ঘটেছে। এই চিন্তাধারা থেকে স্যার শ্যামল কুমার দাস সমগ্র মানবজাতিকে 6টি ট্রু ডিজিজে ভাগ করেছেন। এই 6টি ট্রু ডিজিজের মধ্যে স্যার হ্যানিম্যানের আবিষ্কার 3টি মায়াজম, যথাক্রমে সোরিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজম। স্যার কেন্টের সময় আবিষ্কৃত একটি ডায়াথিসিস, যথা টিবারকুলার ডায়াথিসিস টিডি, আর স্যার শ্যামল কুমার দাসের একান্ত আবিষ্কার 2টি অ্যাডভার্স ফ্যাক্টর, যে সম্পর্কে ইতিপূর্বে ঋষিগণ পৃথিবীবাসীকে গত 265 বছরে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি, অর্থাৎ পোস্ট র্যাবিস সিনড্রোম পিআরএস এবং পোস্ট ট্রমা সিনড্রোম পিটিএস। আসুন আমরা স্যার শ্যামল কুমার দাসের ভাবনায় একটি ভীষণ পরিচিত সাধারণ প্রাকৃতিক ঘটনা বোঝার চেষ্টা করি। বিশাল একটি বটগাছ, তার ফল ভীষণ ছোট। সেই ছোট একটি ফলের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রচুর বীজ গাদাগাদি করে সন্নিবিষ্ট থাকে। ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি মাত্র বীজ উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়। স্যারের এই উদাহরণে জেনেটিক সায়েন্স অনুযায়ী ক্ষুদ্র আকৃতির বীজটি মাতৃগর্ভে সৃষ্ট জাইগোটের মধ্যে অবস্থানকারী রোগ শক্তির প্রতীক, উপযুক্ত পরিবেশ তথা শরিক মায়াজমের প্রতীক। বীজ অঙ্কুরিত হওয়া জীবনী শক্তির অসহায় আত্মসমর্পণ এবং রোগ শক্তির উত্থানের প্রতীক। অর্থাৎ আজকে যে মানুষটি চিকিৎসার জন্য এসেছেন, তিনি যখন মায়ের গর্ভে প্রথম জাইগোটে পরিণত হয়েছিলেন, তখনই তার মধ্যে সকল রোগ শক্তি ছিল। কালে কালে শরিক মায়াজম প্রিডমিনেন্ট হওয়াতে রোগ শক্তির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে করে জীবনী শক্তি তথা ভাইটাল ফোর্সে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বলা যেতে পারে ভাইটাল ফোর্স তার পূর্ণ শক্তিতে কাজ করতে ব্যর্থ হয়েছে।
ফলে রোগ শক্তির উত্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তথা বীজ অঙ্কুরিত হয়েছে। এরপর ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল তৈরি হয়। এরপর বড় বড় শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল, ঝুলন্ত মূল তৈরি হয়। অর্থাৎ বিভিন্ন মায়োজমেটিক ব্যারিয়ার এবং অ্যাডভার্স ফ্যাক্টরগুলি প্রকট হয়ে মানুষটির মধ্যে কনসাসনেস তৈরি হওয়া শুরু হয়েছে। এই ঝুলন্ত মূলগুলি মাটি স্পর্শ করার পর ক্রমে ক্রমে এমন মোটাসোটা হয় যে কোনটি প্রধান মূল এবং কোনটি ঝুলন্ত মূল বোঝা কঠিন হয়। এই ঝুলন্ত মূলগুলি ক্রমে জমি দখল করে নিজের আয়তন বাড়াতে থাকে এবং কালক্রমে জমির মালিককেই উৎখাত করে ছাড়ে যদি না শুরুতেই গাছটির মূলোৎপাটন করা হয়। এখানে বিশাল বটগাছটি সামগ্রিকভাবে রোগ শক্তির প্রতীক, অর্থাৎ ডিজিজ ফোর্স। জমি মানবদেহের প্রতীক এবং জমির মালিক হচ্ছে মানুষটির জীবন্ত সত্তা। আগের স্লাইডে দেখানো ছোট্ট গাছটিকে যদি শুরুতেই উপড়ে ফেলা হতো বা যেত, তবে তা কালে কালে মহিরু আকার নিতে পারত না। মানুষটির দেহটি রোগগ্রস্ত হতো না এবং রোগের তীব্রতায় মানুষটি জীবন মরণের সম্মুখীন হতেন না। এ সম্পর্কে স্যার কেন্ট তার ফিলোসফির 23 কথায় বলেছেন, এ প্যাশেন্ট অফ 25 years of age with gravest inheritances, with 20 pages of symptoms, and with only symptoms to furnish an image of sickness, if perfectly curable if treated in time। 25 বছর বয়সের একজন রোগী ভীষণ জন্মার্জিত উপসর্গ সকল এবং 20 পাতাব্যাপী লক্ষণ সমষ্টি নিয়ে আসলেও তার সিকনেসের জন্য দায়ী একমাত্র লক্ষণ সমষ্টি অনুযায়ী যথাসময়ে চিকিৎসা করলে সে মানুষটি সম্পূর্ণ আরোগ্য লাভ করবে। আমরা আবার স্যার শ্যামল কুমার দাসের ভাবনায় ইউনিভার্সাল ফ্যাক্ট থেকে বোঝার চেষ্টা করি। ক্ষুদ্র বীজ থেকে জন্মে নেয়া আজকের এই গাছটির বারবন্ত অবস্থায় মাটির উপরের ডালপালা, শাখা প্রশাখা ইত্যাদি শুধুমাত্র কষ্টকর দৈহিক এবং মানসিক লক্ষণগুলির বা সিমটমস অ্যান্ড রুব্রিক্সের প্রতীক। এগুলোকেই বলা হয় রেজাল্ট অফ ডিজিজ। গাছটির প্রধান একটি মূল রয়েছে, তা শরিক মায়াজমের প্রতীক। বাকি 5টি মূল যথাক্রমে সিফিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজম, টিউবারকুলার ডায়াথিসিস টিডি, পোস্ট র্যাবিস সিনড্রোম পিআরএস এবং পোস্ট ট্রমা সিনড্রোম পিটিএস এর প্রতীক। পূর্বে যে বলা হয়েছে, যদি না শুরুতেই গাছটির মূলোৎপাটন করা হয়, অর্থাৎ আপাত সুস্থ তথা রিলেটিভলি হেলদি, অর্থাৎ যখন কোনো প্যাথোলজি শুরুই হয়নি, এমন অবস্থায় শিশু তথা মানুষটির জন্য রিয়েল হোমিওপ্যাথিক চিকিৎসায় মায়াজম এবং অ্যাডভার্স ফ্যাক্টরগুলির জন্য ওষুধ প্রয়োগ করে রোগ শক্তিকে সমূলে বিনাশ করার প্রতীক। কিন্তু গাছটির এই বাড়বাড়ন্ত অবস্থায় যদি কেউ মাটির উপরের শাখা প্রশাখা, ডালপালা, ঝুলন্ত মূল ইত্যাদি, যাকে বলা হয়েছে রেজাল্ট অফ ডিজিজ, কেটে ফেলতে বা সারিয়ে তুলতে চায়, তো সেটা নিশ্চয়ই সম্ভব। কিন্তু গাছটিকে অর্থাৎ ট্রু ডিজিজগুলিকে এভাবে সমূলে বিনাশ করা কখনোই সম্ভব নয়। ছবিতে লক্ষ্য করলে দেখবেন ডালপালা নেই, কিন্তু প্রধান মূল, ঝুলন্ত মূলের বাড়বাড়ন্ত ঘটেছে। প্রচলিত থেরাপিউটিক সিস্টেম, এমনকি সুপারফিশিয়াল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে এই চেষ্টাই করা হয়। অথচ স্যার কেন্ট আমাদের সতর্ক করেছেন, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ কজেস চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ বাট নট ইন দ্য সিকনেস এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস। রোগের পরিণাম ফল বিবেচনা করে ওষুধ দিলে রোগের পরিণাম ফলের উপশম হবে ঠিকই, কিন্তু প্রকৃত মানুষটির সিকনেসের উপর ওষুধ নির্বাচন না করতে পারার কারণে ভিতরে ভিতরে আসল রোগটি বাড়তে থাকে। স্যার শ্যামল কুমার দাস দুটি প্রশ্ন উত্থাপন করেছেন। এক, কেমন করে প্রমাণ পাওয়া যাবে যে বিভিন্ন ব্যাধি বীজ রূপে সুপ্ত অবস্থায় মানবদেহে বর্তমান? 2, কেমন করে জানা যাবে শরিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজম, টিউবারকুলার ডায়াথিসিস টিডি, পোস্ট র্যাবিট সিনড্রোম পিআরএস এবং পোস্ট ট্রমা সিনড্রোম পিটিএস গুলির কোনটি কোনটি কতটা তীব্রতা নিয়ে আপাত সুস্থ শিশু তথা মানুষটির মধ্যে অবস্থান করছে? উপরোক্ত দুটি প্রশ্নের উত্তর স্যার শ্যামল কুমার দাস নিজেই দিয়েছেন।
সেটি হলো মানুষটির জীবন দর্শন তথা ফিলোসফি অফ লাইফ, যা থেকে প্রাপ্ত প্রশ্ন দুটির বিস্তারিত জবাব অবশ্যই মিলে যাবে। এই মানুষটির তথা ফল বা ফ্রুটের জীবন দর্শন পরিপূর্ণ বুঝতে সে যে বাবা মায়ের তথা গাছ বা ট্রি এর সন্তান এবং তাদের পূর্বপুরুষের তথা মাটি বা আর্থের জীবন দর্শন যদি সম্ভব হয় তবে জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ফিলোসফি অফ আর্লি লাইফ বলতে আমরা কি বুঝবো? স্যার শ্যামল কুমার দাস বলেন, ফিলোসফি অফ লাইফ মিন অ্যান ওভারঅল ভিশন অফ অর অ্যাটিটিউড টুয়ার্ড লাইফ অ্যান্ড দ্য পারপাস অফ লাইফ। তিনি আরো বলেছেন, সিমটমস প্যাথোলজিক্যাল অলওয়েজ রিলেটেড উইথ দ্য সিকনেস অর ডিজিজ, whereas philosophy of life is unrelated with any sickness or disease condition. Symptoms are temporary manifestations, whereas philosophy of life is permanent. কাজেই একটি মানুষের মনোভাব, দেহভঙ্গিমা, দূরদর্শিতা ইত্যাদি তার জীবন দর্শনের প্রকাশ, যা সেই মানুষটির বংশগতির মাধ্যমে তার পূর্বপুরুষের থেকে পেয়েছে। এ কারণে বলা হয়, একটি মানুষের জীবন দর্শন তার ব্যক্তি স্বাতন্ত্র্যতার প্রকাশ। এখন আমরা স্যার শ্যামল কুমার দাসের বর্ণনায় পাঁচটি ট্রুডিজের ফিলোসফি অফ লাইফ এর বেসিক ইন্ডিকেশন জেনে নেই। প্রথমে শরিক মায়াজমের ফিলোসফি অফ লাইফ। বলা হয়েছে, আর্লি লাইফ থেকে ক্যাওটিক নেচার ছিল প্রকট, অর্থাৎ জীবনের শুরু থেকেই মানুষের অ্যাটিটিউড তথা মনোভাব, দেহভঙ্গিমা, দূরদর্শিতা ইত্যাদি ক্যাওটিক ছিল, বিশৃঙ্খল, স্বাভাবিক নয়। পাশের গ্রাফে ও এক্স হরিজন্টাল লাইন, এটি মানুষটির বয়স নির্দেশ করছে। ও ওয়াই ভার্টিক্যাল লাইন ক্যারেক্টারিস্টিক্স ফিচারের পজিটিভ থেকে নেগেটিভ নির্দেশ করে। রেড লাইনটি শরিক মায়াজমের ফিলোসফি অফ লাইফ এর গ্রাফ নির্দেশ করছে। এখানে দেখা যাচ্ছে শরিক মায়াজম ও আই লাইনে ক্যারেক্টারিস্টিক্স ফিচার নেগেটিভ দিক থেকে শুরু হয়েছে, অর্থাৎ ও এক্স লাইনে বয়স যত বেড়েছে তার নেগেটিভই থেকে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়নি, তবে কখনো কখনো নেগেটিভ থেকে পজিটিভ দিকে নেমেছে, কিন্তু তা স্থায়ী হয়নি। আবার যা তাই, এটি হচ্ছে সরিনামের ন্যাচারাল গ্রাফ। এর ভাষাগত প্রকাশ হচ্ছে, সরিনাম এর জীবন দর্শন সারা জীবন ক্যাজুয়াল। এখানে ক্যাজুয়াল অর্থ জীবন চলার পথে কর্তব্য কাজে তার গুরুত্ব নেই, উদ্দেশ্যহীন, অনিয়মিত। সে সারা জীবন খাওয়া দাওয়া, লেখাপড়া, অন্যান্য প্রয়োজনীয় সকল ক্ষেত্রে সময়ের কাজ সময়ে করে না, তথা ক্যাজুয়াল থাকবার কথা, অন্তত গ্রাফ থেকে সেটাই বোঝা যাচ্ছে। অর্থাৎ সরিনামের জীবন দর্শন এই বক্তব্যকে সমর্থন করে, অর্থাৎ সে ক্যাজুয়াল ফরএভার, তবে সংকটজনক পরিস্থিতিতে সিরিয়াস হয়ে গেলেও পরে আবার ক্যাজুয়ালি হয়ে যায়, অর্থাৎ তাদের সিরিয়াসনেস স্থায়ী হয় না। এরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাজুয়ালি থেকে যায়, বদলায় না, নেগেটিভ থেকে নেগেটিভই থেকে যায়। মানুষটি যদি এমন হয় তাহলে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে সরিনাম। দ্বিতীয়ত, সিপিলিটিক মায়াজমের ফিলোসফি অফ লাইফ। বলা হয়েছে, আর্লি লাইফে স্বার্থপরতা তথা সেলফিশনেস ছিল প্রকট, অর্থাৎ জীবনের শুরুতে মানুষটির অ্যাটিটিউড তথা মনোভাব, দেহভঙ্গিমা, দূরদর্শিতা ইত্যাদিতে সেলফিশনেস তথা স্বার্থপরতার প্রকাশ ছিল। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, জীবনের কোনো না কোনো সময় থেকে এই সেলফিশনেস পরিবর্তন হয়ে কসমোপলিটান অথবা ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে এবং সে পরিবর্তন হবে স্থায়ী। পাশের গ্রাফে ও এক্স হরিজন্টাল লাইন মানুষটির বয়স নির্দেশ করছে এবং ও ওয়াই ভার্টিক্যাল লাইন ক্যারেক্টারিস্টিক্স ফিচারের পজিটিভ থেকে নেগেটিভ নির্দেশ করে। রেড লাইনটি সিপিলিটিক মায়াজমের ফিলোসফি অফ লাইফ এর গ্রাফ নির্দেশ করছে। এখানে দেখা যাচ্ছে সিপিলিটিক মায়াজম ও ওয়াই লাইনে ক্যারেক্টারিস্টিক্স ফিচার নেগেটিভ দিক থেকে শুরু হয়েছে এবং ও এক্স লাইনে বয়স যত বেড়েছে তা পজিটিভ হয়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে তথা বদলে গেছে এবং এই পরিবর্তন স্থায়ী। এটি হচ্ছে সিপিলি নামের ন্যাচারাল গ্রাফ। এর ভাষাগত প্রকাশ হচ্ছে, সিপিলি নামের জীবন দর্শন গ্রাফ থেকে বোঝা যাচ্ছে জীবনের শুরুতে এরা ক্যাজুয়াল থাকে, শৈশবে এদের স্বার্থপরতা সকলের নজরে আসে, ভালো লাগা কোনো কিছুর ভাগ কাউকে দিতে চায় না, এদের চরিত্রে বিভিন্ন ধরনের দোষ
তথা দুষ্টু, অস্থির, অশান্ত, অবাধ্য, পড়াশোনায় অমনোযোগী ইত্যাদি থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অথবা উদ্ভূত অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গুণে পরিবর্তিত হয়, অর্থাৎ খারাপ থেকে ভালোতে বা নেগেটিভ থেকে পজিটিভ হয়। সংকটজনক পরিস্থিতিতে এরা সিরিয়াস হয় এবং সেই সিরিয়াসনেস স্থায়ী থাকে। বলা হয়ে থাকে বিনা চিকিৎসায় এদের স্বভাব ভালো হয়ে যায়। মানুষটি যদি এমন হয় তাহলে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে সিফিলিনাম। তৃতীয়ত, সাইকোটিক মায়াজমের ফিলোসফি অফ লাইফ। বলা হয়েছে আর্লি লাইফ থেকে পরিবার কেন্দ্রিক তথা ফ্যামিলি সেন্টার্ড মানসিকতা প্রকট, অর্থাৎ জীবনের শুরু থেকেই মানুষের অ্যাটিটিউড তথা মনোভাব, দেহভঙ্গিমা, দূরদর্শিতা ইত্যাদিতে ফ্যামিলি সেন্টার্ড তথা পরিবার কেন্দ্রিকতার প্রকাশ রয়েছে। অর্থাৎ মানুষটি ফ্যামিলি ওরিয়েন্টেড, বলা যায় তার চিন্তা ভাবনা কিংবা কাজ কারবার সবই পরিবারকে ঘিরে। এটি জীবনের শুরু থেকে সবসময় একই রকম, যদিও পরিবারের পরিধি বড় থেকে ছোট হয়। পাশের গ্রাফে ও এক্স হরিজন্টাল লাইন মানুষটির বয়স নির্দেশ করছে এবং ও ওয়াই ভার্টিক্যাল লাইন ক্যারেক্টারিস্টিক্স ফিচারের পজিটিভ থেকে নেগেটিভ নির্দেশ করে। রেড লাইনটি সাইকোটিক মায়াজমের ফিলোসফি অফ লাইফের গ্রাফ নির্দেশ করছে। এখানে দেখা যাচ্ছে সাইকোটিক মায়াজম ও ওয়াই লাইনে ক্যারেক্টারিস্টিক্স ফিচার পজিটিভ দিক থেকে শুরু হয়েছে এবং ও এক্স লাইনে বয়স যত বেড়েছে তা নেগেটিভ হয়েছে, অর্থাৎ বদলে গেছে বা পরিবর্তন হয়েছে। এটি হচ্ছে মেডোরিনাম অথবা থুজা এর ন্যাচারাল গ্রাফ। এর ভাষাগত প্রকাশ হচ্ছে সাইকোটিক মায়াজমের জীবন দর্শন গ্রাফ থেকে বোঝা যাচ্ছে জীবনের শুরুতে এদের চরিত্রে বিভিন্ন ভালো দিক তথা শান্ত, বাধ্য, পড়াশোনায় ভীষণ আগ্রহ, পরিবারের সবার প্রতি মায়া মমতা এবং দায়িত্ব কর্তব্য বোধ ইত্যাদি থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত খারাপ হতে থাকে বা কমতে থাকে, অর্থাৎ বিভিন্ন দোষে পরিবর্তিত হয় তথা ভালো থেকে খারাপে বা পজিটিভ থেকে নেগেটিভ হয়। এমনটি যদি হয় তাহলে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে মানুষটি যদি অন্তর্মুখী তথা ইন্ট্রোভার্ট, যার রূপ হচ্ছে চাপা স্বভাব, কথা কম বলে, রাগ ঘরে দেখায় কিন্তু বাইরে ভালো মানুষ, গোপনীয়তা রক্ষা করে, তাহলে থুজা। আর যদি বহির্মুখী তথা এক্সট্রোভার্ট, যার রূপ হচ্ছে খোলা মনের মানুষ, কথা বেশি বলে, রাগ ঘরে বাইরে সমান, গোপনীয়তা রক্ষা করে না, তাহলে মেডোরিনাম। চতুর্থত, টিউবারকুলার ডায়াথেসিস টিডি এর ফিলোসফি অফ লাইফ। বলা হয়েছে আর্লি লাইফ থেকে সর্বজনীন, বিশ্বজনীন, কসমোপলিটন মানসিকতা প্রকট, অর্থাৎ জীবনের শুরু থেকেই মানুষটির অ্যাটিটিউড তথা মনোভাব, দেহভঙ্গিমা, দূরদর্শিতা ইত্যাদিতে কসমোপলিটন মানসিকতার প্রকাশ রয়েছে। বলা যায় তার ভাবনা চিন্তা, কাজ কারবার সবই পরিবার, প্রতিবেশী, চেনা অচেনা সকল মানুষকে ঘিরে। সে প্রকৃতি এবং সকলের সুখ দুঃখ ঘুরে ঘুরে দেখতে চায়। সকল মানুষ তার আপনজন, মানুষের দুঃখ কষ্ট তাকেও নাড়া দেয়, কিছু একটা তাদের জন্য করতে চায়। পাশের গ্রাফে ও এক্স হরিজন্টাল লাইন মানুষটির বয়স নির্দেশ করছে এবং ও ওয়াই ভার্টিক্যাল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সের পজিটিভ থেকে নেগেটিভ নির্দেশ করে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কসমোপলিটন মেন্টালিটি একই থাকে। নিচের রেড লাইনটি পজিটিভ প্রান্তের সরিক প্রিডমিনেন্ট টিডি এবং উপরে নেগেটিভ প্রান্তের রেড লাইনটি সিবলিটিক প্রিডমিনেন্ট টিডি এর ফিলোসফি অফ লাইফের গ্রাফ নির্দেশ করে। অর্থাৎ দু ধরনের ক্যারেক্টারিস্টিক্স ফিচার এই মানুষের গুলোর থাকতে পারে, হয় সারা জীবন ক্রিয়েটিভ, না হয় সারা জীবন ডিস্ট্রাকটিভ। এরাও বদলায় না, পরিবেশ পরিস্থিতি কিংবা সামর্থ্যের কারণে এদের ভ্রমণের আকাঙ্ক্ষা একই থাকতে পারে অথবা কমতেও পারে, কিন্তু সর্বজনীন মানসিকতা অটুট থাকে। এটি হচ্ছে ড্রসরা এর ন্যাচারাল গ্রাফ। এর ভাষাগত প্রকাশ হচ্ছে টিউবারকুলার ডায়াথিসিস টিডি এর জীবন দর্শন কসমোপলিটন নেচার, ঘুরে বেড়ানো এদের খুবই পছন্দ। এরা মনে করে এই বিশ্বের সব মানুষ তার আত্মীয়, মাথার উপর আকাশ তার বাড়ির ছাদ, সমগ্র ধরণী তল তার বাড়ির মেঝে। দেশে বিদেশে বিভিন্ন মানুষের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখের ভাগ নিতে চায়। এরা খুব উচ্চাকাঙ্ক্ষী, তবে মানুষের জন্য। এদের ক্রিয়েটিভিটি খুবই প্রকট। এরা কবি, এরা লেখক, এরা নতুন কিছু আবিষ্কারক, অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করতে চায় যা মানুষের জন্য মঙ্গলকর। আবার কারো কারো ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ আবিষ্কারের চিন্তা থাকতে পারে,
যদি ক্রিয়েটিভ হয় তো সেই মানুষটি সোরিক প্রিডমিনেন্ট টিউবারকুলার ডায়াথিসিস টিডি, আর যদি ডিস্ট্রাকটিভ হয় তবে সেই মানুষটি সিফিলিটিক প্রিডমিনেন্ট টিউবারকুলার ডায়াথিসিস টিডি। এমনটি যদি হয় তাহলে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে ড্রসরা। তবে পিটিডি নিয়ে জন্ম নেওয়া শিশু এবং পরিবারে টিউবারকুলোসিসের ইতিহাস থাকলে অথবা অ্যাডভান্স প্যাথোলজি নিয়ে কোনো মানুষ চিকিৎসার জন্য আসলে ড্রসরা প্রয়োগের পূর্বে মোস্ট অ্যান্টি টিউবারকুলার মেডিসিন হিসেবে কার্বোভেজ দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। পঞ্চমত, পোস্ট র্যাবিস সিনড্রোম পিআরএস এর ফিলোসফি অফ লাইফ বলা হয়েছে আর্লি লাইফ থেকে ভীষণ দুষ্টু অথবা ভীষণ ভালো। হরিবল অ্যাফেকশন ছিল প্রকট, অর্থাৎ জীবনের শুরু থেকে মানুষের অ্যাটিটিউড তথা মনোভাব, দেহভঙ্গিমা, দূরদর্শিতা ইত্যাদিতে হরিবল তথা ভয়ঙ্কর বা ভীষণ কথাটির যোগ রয়েছে। মানুষটি দুষ্টু বা খারাপ, তবে ভয়ঙ্কর বা ভীষণ দুষ্টু বা খারাপ। আবার এমনও হতে পারে মানুষটি ভালো, তবে ভয়ঙ্কর বা ভীষণ ভালো। উভয় ক্ষেত্রেই অস্বাভাবিকতা রয়েছে। এদের চরিত্রে কোনো ব্যক্তি বা বস্তু বা কর্মের প্রতি হরিবল অ্যাফেকশন তথা ভীষণ ভালোবাসা বা আগ্রহ থাকে। পাশের গ্রাফে ও এক্স হরিজন্টাল লাইন মানুষটির বয়স নির্দেশ করছে এবং ও ওয়াই ভার্টিক্যাল লাইন ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সের পজিটিভ থেকে নেগেটিভ নির্দেশ করছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এদের চরিত্র একই রকম থাকে। নিচের রেড লাইনটি পজিটিভ টু পজিটিভ তথা ভালো, সবসময় ভালো, অথবা ভিন্ন চরিত্র উপরের রেড লাইনটি নেগেটিভ টু নেগেটিভ তথা খারাপ, সবসময় খারাপ থাকে। এরা বদলায় না। শিক্ষা, পরিবেশ কিংবা পরিস্থিতির কারণে চরিত্রের প্রকাশের নানান রূপ থাকতে পারে, বেসিকভাবে এরা একই থাকে। এটি হচ্ছে হাইড্রোফোবি নামের ন্যাচারাল গ্রাফ। এর ভাষাগত রূপ হচ্ছে হাইড্রোফোবি নামের গ্রাফ থেকে বোঝা যাচ্ছে পিআরএস মানুষদের দুই রকমের যে কোনো একটি জীবন দর্শন থাকে। জীবনের শুরু থেকে এরা আজীবন অপরিবর্তিত রয়ে যায়, হয় খুব ভালো নয় খুব খারাপ। হয় এদের চরিত্রে বিভিন্ন ধরনের ভীষণ দোষ তথা খুবই দুষ্টু, অস্থির, অশান্ত, অবাধ্য, পড়াশোনায় অমনোযোগী ইত্যাদি থাকে, নতুবা ভীষণ ভালো, ভালো ভালো গুণ তথা সকলেই তাকে ভালোবাসে, খুবই নম্র, ভদ্র, মেধাবী ইত্যাদি থাকে। বয়স বাড়লেও এদের স্বভাব বদলায় না, অর্থাৎ খারাপ সবসময় খারাপই থাকে তথা নেগেটিভ থেকে নেগেটিভই থাকে, অথবা ভালো সবসময় ভালোই থাকে বা পজিটিভই থাকে। পরিবার বা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রতি এদের হরিবল অ্যাটাচমেন্ট থাকে, যাকে বলা যায় আঠার মতো ভালোবাসা। এমন মানুষদের ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে হাইড্রোফোবি নাম। এবং ষষ্ঠত, পোস্ট ট্রমা সিনড্রোম পিটিএস। পিটিএস এর ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হয় না। প্যাথোলজিক্যাল ইন্টিগ্রেশনস থেকে পিটিএস এর ওষুধ নির্বাচিত হয়। মানুষটির আর্লি লাইফ থেকে সেভারাল ইনফেকশিয়াস ডিজিজ এর ইতিহাস রয়েছে, কিন্তু তা ভয়ঙ্কর ছিল না। এবিসি স্পেশাল কেস টেকিং এর পর হিস্ট্রি অফ পেজেন্ট কমপ্লেইন, পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি থেকে বিভিন্ন রোগ ভোগ, শারীরিক ও মানসিক কষ্টের ইতিহাস এবং এর জন্য নানান প্যাথির ওষুধ নির্বিচারে খাওয়ার ঘটনা থাকলে পিটিএস প্রকট বিবেচনা করা হয়। সে কারণে বলা হয়েছে পিটিএস এর প্রয়োগ হয় শুধুমাত্র প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশনের ক্ষেত্রে। চারটি প্রয়োগ ক্ষেত্র বিবেচনা করে এই প্রেসক্রিপশন করা হয়, যথাক্রমে এ, ট্রমা ফ্রম হিস্ট্রি, ওয়ান, ফ্রম ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ ট্রি এবং আর্থের তথ্য থেকে, টু, ফ্রম পাস্ট হিস্ট্রি অর্থাৎ ফ্রুটের তথ্য থেকে, বি, ফিজিক্যাল ট্রমা ডিউ টু আনজাস্টিফাইড অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন ইনক্লুডিং ইনটক্সিক্যান্ট, এটি ফ্রুট, ট্রি, আর্থের তথ্য থেকে, সি, ফিজিক্যাল ট্রমা ডাইরেক্ট, এটিও ফ্রুট, ট্রি, আর্থের তথ্য থেকে, ডি, মেন্টাল ট্রমা, এটিও ফ্রুট, ট্রি, আর্থের তথ্য থেকে। এই ক্ষেত্র সমূহ থেকে প্রাপ্ত তথ্যের মধ্যে ব্যাকলগ অফ ভাইটাল ফোর্স তথা এক, ইনার্শিয়া প্রতিক্রিয়া শক্তির অভাব, দুই, স্লাগিশনেস প্রতিক্রিয়া শক্তির মন্থরতা, তিন, কুইক ডিটোরিয়েশন দ্রুত অবনতি, চার, নট ওয়েল সিন্স তারপর থেকে ভালো নেই সম্পর্কিত কিছু থাকলে, এবং প্রেসক্রিপশন ফার্স্ট কেস টেকিং লাস্ট, এই ক্ষেত্রে প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন হবে কার্বোভেজ। কার্বোভেজের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং গ্ল্যান্ডুলার প্যাথোলজি থাকলে কমপ্লিমেন্টারি হিসেবে কার্বোমিনিমিলিসের প্রয়োজন হবে। অনেকে বলে থাকেন
অনেক ওষুধ খেয়েছে, তাই কার্বোভেজ। অনেকগুলো দুর্বল চিন্তার মধ্যে এটিও একটি দুর্বল চিন্তা। ব্যাকলগ না থাকলে কার্বোভেজ কখনোই ফার্স্ট প্রেসক্রিপশন হবে না। যে জন্য ব্যাকলগ অফ ভাইটাল ফোর্স সম্পর্কে যথার্থ ধারণা অর্জন করা খুবই জরুরি। স্যার শ্যামল কুমার দাস উদ্ভাবিত রিয়েল হোমিওপ্যাথি একটি সমুদ্র। সাঁতার কেটে তো দূরের কথা, যেন তেন বোট দিয়েও এটি পার হওয়া যায় না। উপযুক্ত জাহাজের প্রয়োজন। কেন্ট ফিলোসফির 13 পাতায় বর্ণিত একটি কি নোটে বলা হয়েছে, স্যার কেন্ট বলছেন, হোমিওপ্যাথি হ্যাজ টু পার্টস, দি সায়েন্স অফ হোমিওপ্যাথি অ্যান্ড দি আর্ট অফ হোমিওপ্যাথি। অন হ্যাজ টু লার্ন দ্য আর্ট অফ হোমিওপ্যাথি টু প্রিপেয়ার হিমসেলফ ফর দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির দুটি অংশ রয়েছে, হোমিওপ্যাথির বিজ্ঞান এবং হোমিওপ্যাথির শিল্প। হোমিওপ্যাথির বিজ্ঞানের প্রয়োগের জন্য নিজেকে প্রস্তুত করতে তোমাকে হোমিওপ্যাথির শিল্প শিখতে হবে। সুতরাং সাফল্য পেতে চাইলে অধ্যয়ন এবং অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। এই পর্বে মূলত আমরা 6টি ট্রু ডিজিজের মধ্যে 5টি যে ট্রু ডিজিজ রয়েছে, যেটি মূলত ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনে ব্যবহৃত হয়ে থাকে, সেই ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন অনুযায়ী 5টি ট্রু ডিজিজের যে ফিলোসফিক্যাল ইন্ডিকেশন, যেটিকে স্যার শ্যামল কুমার দাস বলেছেন ন্যাচারাল গ্রাফ, সেই ন্যাচারাল গ্রাফটা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি। এই গ্রাফ অনুযায়ী যে প্রেসক্রিপশন হবে সেগুলি শুধুমাত্র ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল ছাড়া কখনোই ফার্স্ট প্রেসক্রিপশন হয় না। আপনাদের ভিতর অনেকেরই আগ্রহ রয়েছে যে আমরা প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন জানতে চাই, কেননা প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক, কেননা এটি আমাদের স্যার শ্যামল কুমার দাসের যে উদ্ভাবন, গো ব্যাক প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথির যে উদ্ভাবন, সেই উদ্ভাবনের ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্ভাবন হচ্ছে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। কিন্তু আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ফিলোসফিক্যাল অফ লাইফ যদি ভালোভাবে না বোঝেন, এর ন্যাচারাল গ্রাফটা যদি না বোঝেন, তাহলে প্যাথোফিলোসফি সাধারণত ব্যবহৃত আনন্যাচারাল গ্রাফের ক্ষেত্রে। তো আপনি ন্যাচারাল গ্রাফটা যদি ভালোভাবে না বোঝেন, তাহলে আনন্যাচারাল গ্রাফ আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না। সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা তো অবশ্যই প্যাথোফিলোসফি নিয়ে ভবিষ্যতে আলোচনা করব ইনশাআল্লাহ, তবে আপনাকে আমি অনুরোধ করব আপনি বেশি বেশি করে এই ফিলোসফিক্যাল ইন্ডিকেশনগুলোর যে ন্যাচারাল গ্রাফ, এই ন্যাচারাল গ্রাফটা আপনি বোঝার চেষ্টা করেন। আপনি যদি এটি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ভালোভাবে গো ব্যাক প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম অনুযায়ী, যেটি আমাদের স্যার শ্যামল কুমার দাসের যুগান্তকারী উদ্ভাবন, মানব জাতির কল্যাণের জন্যে, স্বাস্থ্যের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে, সেটি আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, আজকের মতো আমরা এখানে বিদায় নিতে চাই। আমরা আগামীতে আরও কিছু দার্শনিক আলোচনা করতে চাই। সেই সাথে আমরা পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটি ঔষধ ভিত্তিক আলাদা আলাদা করে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে, আমাদের রিয়েল হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে আলাদা আলাদা ওষুধ ভিত্তিক আপনাদের সামনে আমরা প্রেজেন্টেশন করার উপস্থাপনের চেষ্টা করব। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। প্রত্যেকটি প্রেজেন্টেশনের জন্য আমাদের যথেষ্ট সময় ব্যয় হয়। আমরা সময় ব্যয় করে আপনাদের সামনে ভালো কিছু উপহার দিতে চেষ্টা করি। আপনারাও সময় ব্যয় করে ধৈর্যের সাথে এগুলি পর্যায়ক্রমে জেনে নেবেন, বুঝে নেবেন। আর আরেকটি কথা আমি বলি, সেটি হচ্ছে আপনারা যদি ধারাবাহিকভাবে আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি না দেখেন, তাহলে আসলে বিচ্ছিন্নভাবে দেখে এতে খুব একটি লাভবান হতে পারবেন না। সেই কারণে আমাদের ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা প্রয়োজন মনে করলে দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের যে প্রেজেন্টেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন। আর যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আশা করি নিয়মিত নোটিফিকেশন পাবেন। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।